একটি বাটন, একটি নির্দেশ আর লক্ষ লক্ষ মানুষের জীবন। কিন্তু ভারতে আসলে কার কাছে ক্ষমতা আছে সেই বাটনটি প্রেস করার? আপনি হয়তো ভাবছেন এটি সেনাবাহিনী বা কোনো বাংকারে বসে থাকা কোনো গোপন জেনারেলের কাজ, কিন্তু সত্যটি তার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত এবং আকর্ষণীয়। চলুন বিষয়টি সহজভাবে বোঝা যাক। ভারতের পারমাণবিক অস্ত্রগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেই। এগুলো পরিচালনা করে একটি সিভিলিয়ান বডি বা বেসামরিক সংস্থা, যার নাম নিউক্লিয়ার কমান্ড অথরিটি বা এনসিএ। এই সংস্থার দুটি অংশ রয়েছে। প্রথমটি হলো পলিটিক্যাল কাউন্সিল। সারা ভারতে এটি একমাত্র গ্রুপ যারা পারমাণবিক হামলার অনুমতি দিতে পারে। আর এই কাউন্সিলের প্রধান হলেন ভারতের প্রধানমন্ত্রী, বর্তমানে নরেন্দ্র মোদী। সেনাপ্রধান নন, প্রতিরক্ষা মন্ত্রীও নন, স্বয়ং প্রধানমন্ত্রী। ভারত যদি কখনো পারমাণবিক হামলার সম্মুখীন হয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের শীর্ষ ব্যক্তির হাতে। কিন্তু প্রধানমন্ত্রী একা কাজ করেন না। এখানেই আসে দ্বিতীয় অংশ, এক্সিকিউটিভ কাউন্সিল, যার প্রধান হলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ, বর্তমানে অজিত দোভাল। এই এক্সিকিউটিভ কাউন্সিল হলো মূলত একটি ব্রেন ট্রাস্ট। তারা ইন্টেলিজেন্স সংগ্রহ করে, হুমকির ধরন মূল্যায়ন করে এবং পলিটিক্যাল কাউন্সিলকে কৌশলগত পরামর্শ দেয়। মানব ইতিহাসের সবথেকে কঠিন সিদ্ধান্তটি নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে যাবতীয় তথ্য দিয়ে প্রস্তুত করেন এই মানুষগুলোই। সহজভাবে বললে, পলিটিক্যাল কাউন্সিল সিদ্ধান্ত নেয় আর এক্সিকিউটিভ কাউন্সিল পরামর্শ দেয় ও তা কার্যকর করে। একবার যদি নির্দেশ অনুমোদিত হয়ে যায়, তবে আসলে মিসাইলগুলো ফায়ার করে কে? সেই কাজটি হলো স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড বা এসএফসি এর। এটি একটি বিশেষ মিলিটারি কমান্ড যারা ভারতের সমস্ত পারমাণবিক সম্পদ, মিসাইল, সাবমেরিন, এয়ারক্রাফট এবং ওয়ারহেডগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এসএফসি নিজে থেকে কোনো লঞ্চ করতে পারে না। কোনো জেনারেল, অ্যাডমিরাল বা পাইলট স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিতেই পারে না। পলিটিক্যাল কাউন্সিলের সরাসরি অনুমতি ছাড়া একটি সুচও নড়বে না, একদম জিরো। এখন প্রশ্ন হলো, এসএফসি আসলে কি লঞ্চ করতে পারে? ভারত পরিচালনা করে যাকে আমরা বলি নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ তিনটি উপায়ে আঘাত করার ক্ষমতা। স্থলপথ, ব্যালিস্টিক মিসাইল, এর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো অগ্নি 5, যা 5000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, যার মানে হলো এশিয়ার প্রায় যে কোনো প্রান্ত এর আওতার মধ্যে পড়বে। দ্বিতীয়ত আকাশপথ, রাফালের মতো ফাইটার জেটগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এগুলো অত্যন্ত দ্রুত গতির এবং নমনীয়। তৃতীয়ত বা শেষ পথ হলো জলপথ, আর এটি সম্ভবত প্রতিরোধের সবথেকে বড় গ্যারান্টি। ভারতের পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত গভীর সমুদ্রে নিচ থেকে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করতে পারে। এটি ধ্বংস করা সবথেকে কঠিন, তাই এটি হলো পাল্টা আঘাতের চূড়ান্ত নিশ্চয়তা। স্থল, আকাশ এবং জল, ভারতের পারমাণবিক শক্তি সম্পূর্ণ হয় 3 পথেই। কিন্তু যা ভারতকে অন্য সব পারমাণবিক শক্তিধর দেশ থেকে আলাদা করে তা হলো ভারতের নো ফার্স্ট ইউজ পলিসি। এর মানে হলো ভারত আনুষ্ঠানিকভাবে অঙ্গীকারবদ্ধ যে কোনো দ্বন্দ্বে ভারত কখনোই আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। ভারতের এই অস্ত্রভাণ্ডার কেবল একটি কারণেই আছে, তা হলো ডিটারেন্স বা প্রতিরোধ। যাতে ভারতের উপর পারমাণবিক হামলার কথা ভাবলে যে কোনো দেশ জানে যে তার পাল্টা জবাব হবে অপ্রতিরোধ্য। কোনো দেশ ভারতকে আঘাত করলে ভারতও পাল্টা আঘাত করবে, এটি গ্যারান্টেড। তাহলে পুরো বিষয়টি গুছিয়ে বললে, প্রধানমন্ত্রী এবং পলিটিক্যাল কাউন্সিল অনুমতি দেয়, এক্সিকিউটিভ কাউন্সিল পরামর্শ দেয় এবং নির্দেশ কার্যকর করে, আর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড মিসাইলগুলো পরিচালনা করে। মোট 3টি স্তর, শীর্ষে বেসামরিক নিয়ন্ত্রণ আর নিচে সামরিক প্রয়োগ। এটি এমন একটি সিস্টেম যা কোনো দুর্ঘটনা বা ভুলবশত হওয়া রোধ করে এবং নিশ্চিত করে যে পারমাণবিক অস্ত্র যেন কেবল শেষ উপায় হিসেবে ব্যবহৃত হয়। ভারতের কাছে বোমা আছে, মিসাইল আছে, সাবমেরিন আছে, কিন্তু সেই ট্রিগারে যে আঙুলটি রয়েছে তা হলো গণতন্ত্রের। হুমকি শনাক্ত করা থেকে শুরু করে মিসাইলের উড্ডয়ন পর্যন্ত লঞ্চ করার পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে কীভাবে কাজ করে তা জানতে চাইলে নিচে কমেন্ট করুন। আর এই ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।